আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কথা বলবো একটা ভাইরাল ভিডিও নিয়ে, যেটা প্রকাশ করেছে এনটিভি নিউজ, যেখানে বাংলাদেশ, পাকিস্তান আর মোদির প্রসঙ্গ উঠে এসেছে। ভিডিওর টাইটেল দেখে আমি অবাক হয়ে গেছি, তাই ভাবলাম আপনাদের সাথে এই নিয়ে রিয়েকশন শেয়ার করি। চলুন ভিডিওতে। রাত তখন গভীর। ভারতের সামরিক ঘাঁটিতে আলো জ্বলছিল টেবিলের ম্যাপে, রাডার স্ক্রিনে। সীমান্তে যুদ্ধের দামামা বেজে উঠেছে। পাকিস্তান ভারতকে লক্ষ্য করে একের পর এক আকাশে ছুটছে ক্ষেপণাস্ত্র। বিমানবাহিনী ও স্থলসেনা মোতায়েন হয়েছে পূর্ণমাত্রায়। ভারত যেন সব শক্তি দিয়ে সামলাচ্ছে পশ্চিম দিকের সংঘাত। ঠিক তখনই পূর্ব দিগন্তে ঘটে গেল এমন এক ঘটনা যা কোনো উপগ্রহ চিহ্নিত করতে পারেনি, কোনো গোয়েন্দা সংস্থা আঁচ করতে পারেনি, আর ভারতের চাণক্য নীতিকেও স্তব্ধ করে দেয়। বাংলাদেশ, যে দেশটিকে ভারত এতদিন দায়িত্ববান ছোট ভাই মনে করে এসেছিল, সেই দেশ আচমকা নিষিদ্ধ ঘোষণা করল ভারতের প্রধান রাজনৈতিক মিত্র দল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে। এটা শুধু কোনো দলের নিষিদ্ধ হওয়া নয়, বরং ভারতের এক দীর্ঘকালের স্ট্র্যাটেজিক প্ল্যানের ওপর কফিনে শেষ পেরেক ঠোকার মতো। কারণ সময়টা ছিল ভয়াবহ, স্পর্শকাতর। পশ্চিম সীমান্তে যুদ্ধরত ভারত পূর্ব দিকে দৃষ্টি দেওয়ার মতো অবস্থায় ছিল না, আর সেই অন্ধত্বই কাজে লাগালো ঢাকা। জুলাই 2024, যখন শেখ হাসিনার সরকার বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়, জাতিসংঘের হিসাব মতে 14,400 মানুষ নিহত হয়। এই গণহত্যার দায়েই ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পায় আওয়ামী লীগের রাজনৈতিক উচ্ছেদে। ভারতের দিক থেকে তখন আসতে পারত চূড়ান্ত কূটনৈতিক চাপ, এমনকি সরাসরি হস্তক্ষেপ। কিন্তু তখন ভারতের মনোযোগ পুরোটাই সীমাবদ্ধ ছিল পাকিস্তানের আকাশে উড়তে থাকা রাফাল নিয়ে। ভারতীয় বিশ্লেষকদের মতামত, ঢাকা বুঝে গিয়েছিল এই যুদ্ধজর্জর ভারত কিছুই করতে পারবে না, আর সেই হিসেবেই হানা দিল মুহূর্তের ভিতরে বিপ্লব। ভারতের বহু পুরনো একটি স্বপ্ন বাংলাদেশে স্ট্র্যাটেজিক ডেপথ তৈরি করা। চিকেন নেক অঞ্চল, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতে যাওয়ার যে সরু ভূখণ্ডটি ভারতীয় ভূগঠনের অন্যতম দুর্বলতা, তা রক্ষা করতে ভারতের দরকার ছিল বাংলাদেশে রিগ্রুপমেন্ট স্পেস। শেখ হাসিনার সহযোগিতায় সেই স্বপ্ন কিছুটা বাস্তব হয়েছিল। যোগাযোগ, সামরিক ট্রানজিট, এমনকি চট্টগ্রাম বন্দর পর্যন্ত ভারতের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর ভারতের শেষ স্বপ্ন ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এখন আর রংপুর বা চট্টগ্রামের কোনো অংশ ভারত ব্যবহার করতে পারবে না, বরং এই অঞ্চলে ভারতের প্রবেশই এখন নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচিত। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের পতনের পরে ভারত এখন দুটি বিকল্প কৌশলের দিকে যেতে পারে। প্রথমত, পুরনো কৌশল, যেটা তারা কাশ্মীর বা মণিপুরে করেছে, সেটাই এখন তারা বাংলাদেশেও প্রয়োগ করতে পারে। অর্থাৎ আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের ব্যবহার করে একটি মিলিটারি উইং তৈরি করা, যা গোপনে ভারতের স্বার্থে কাজ করবে। এ ধরনের ছায়াবাহিনী তৈরি করতে ভারত এর আগেও এর মাধ্যমে অনেক সংগঠন সৃষ্টি করেছে। যেমন পাকিস্তানে তারা BLA ও TTP এর পেছনে কাজ করেছে, ঠিক তেমনই এবার তাদের নজর বাংলাদেশে। নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে ভারতের টার্গেট স্পষ্ট। 1, বিচ্ছিন্নতাবাদ উস্কে দেওয়া, যাতে ভারতীয় বাহিনী কোনোদিন বাংলাদেশে আবারও ঢুকতে পারে। 2, চট্টগ্রামে বিশৃঙ্খলা তৈরি করে 7 সিস্টার স্টেটের জন্য বিকল্প সমুদ্রপথ গড়ে তোলা। এই 2 লক্ষ্য অর্জন করতে চাইলে দরকার মিলিটারি পায়ের তলার মাটি, যা তারা আওয়ামী লীগের ছদ্মবেশী সন্ত্রাসীদের দিয়ে পেতে চায়। আওয়ামী লীগ আজ ক্ষমতাহীন, জনসমর্থনহীন এবং রাজনৈতিকভাবে মৃত। তবুও ভারত কেন তাদের এখনও মদত দিয়ে যাচ্ছে? এর একটাই উত্তর, স্ট্র্যাটেজিক ইনফিল্ট্রেশন। ভারত জানে শেখ হাসিনার এই পুরনো দলটি তাদের সবচেয়ে বড় অস্ত্র। একমাত্র এই দলের ছত্রছায়ায় তারা বাংলাদেশে গুপ্তচর ঢুকাতে পারত, যোগাযোগ ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারত, এমনকি বৈদেশিক নীতিও প্রভাবিত করতে পারত। এক্সপার্টদের মতামত, এখন সেই দরজা বন্ধ হয়ে যাওয়ায় তারা হয়তো আরেকটি ভয়ঙ্কর পদক্ষেপের দিকে এগোতে পারে। বর্মা মডেল, অর্থাৎ একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের সন্ত্রাসীদের রাষ্ট্রের বিরুদ্ধে উস্কে দেওয়া। যখন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা ভারতের সীমান্তে আঘাত হানে, তখন ভারতের চোখ ঘুরে যায় পশ্চিমে, পাকিস্তানে। প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন চূড়ান্ত প্রতিশোধ। সীমান্ত জুড়ে ভারতীয় সেনারা রাফাল উড়িয়ে আক্রমণ চালায় পাকিস্তানের ঘাঁটিতে, কিন্তু বাস্তবে সে প্রতিশোধ ছিল আত্মঘাতী। কারণ সে সময়ই পূর্বে ঘটে গেছে এক ভয়াল ধস। বাংলাদেশের অভ্যন্তরে ভারত তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্রকে হারায়। এই দ্বৈত পরাজয়ের মাস্টার মাইন্ড নিজেই হয়ে ওঠেন মোদী। তার ভুল কৌশল, একচোখা মনোযোগ
মনোযোগ আর সামরিক অহংকার ভারতকে এই জোড়া পরাজয়ের মুখে ঠেলে দেয়। পাকিস্তানের কাছে এক সামরিক আঘাত আর বাংলাদেশের কাছে এক কূটনৈতিক ও সাংস্কৃতিক অপমান। ভারতের ভেতরে এখন প্রশ্ন জাগছে, কেন প্রধানমন্ত্রী একজন গণহত্যাকারী নেত্রীকে বাঁচাতে গিয়েছিলেন, যিনি নিজের জনগণের রক্তে রাস্তা ভাসিয়েছেন? কেন মোদি তার বন্ধু হাসিনার আবদার রক্ষা করতে গিয়ে গোটা ভারতীয় কূটনীতির সুনাম ধ্বংস করলেন? এই প্রশ্নগুলো শুধু রাজনীতিবিদ নয়, জবাব চাইছে ভারতীয় সেনাবাহিনীও। কারণ এখন তারা বুঝে গেছে, এক মহান উপদেশীয় শক্তিকে দুই সীমান্তে গোহারা হারানো নায়ক আর কেউ নয়, স্বয়ং নরেন্দ্র দামোদর দাস মোদি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। তোমার মতামত কমেন্টে জানাও, কারণ তোমাদের মন্তব্যগুলো আমার পরের কন্টেন্টে অনেক সাহায্য করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে ভুলো না। নতুন ভিডিও আসছে খুব শিগগিরই, দেখা হবে আবার। সবার জন্য রইল শুভ কামনা। আল্লাহ হাফেজ।